KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই SNU, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর আমার সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে আজকের আলোচনায়। আমরা ভারত ইংল্যান্ড সিরিজ নিয়ে আলোচনা করছি, আর এই সিরিজের একেবারে শেষের দিকে দাঁড়িয়ে রয়েছি আমরা, কারণ এই মুহূর্তে ওভালে চলছে শেষ টেস্ট, এবং শেষ টেস্টের আজ দ্বিতীয় দিনের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওভালে এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে, আর এই ওভাল নানান স্মরণীয় মুহূর্তের সাক্ষী। আমরা দেখলাম যে ইন্ডিয়া প্রথম ইনিংস 224-এ শেষ করে, এবং তার জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় 247-এ। আলোচনা করব বিস্তারিত। আমি জয়জ্যোতির কাছে শুরুতে জানতে চাইব, আমরা শুরুতে যেভাবে দেখলাম যে ইংল্যান্ডের যে দাপট, এবং যে দাপটের কাছে কোথাও গিয়ে আমরা দেখলাম টিম ইন্ডিয়া কোণঠাসা হয়ে গেল, এবং এই মুহূর্তে ম্যাচের যে স্কোর প্রথম ইনিংসে বলছে, তুমি কি মনে করছো কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ওভালের ম্যাচ? দেখো, দুর্দান্ত একটা ম্যাচ হচ্ছে, এবং এই যে টেস্ট ম্যাচ 15টা সেশনের ম্যাচ, এই টেস্ট ম্যাচ, সেখানে কোনো একটা সেশন যদি ইংল্যান্ডের মানে পক্ষে যায়, তারপরের সেশন আবার দেখছি ইন্ডিয়ার পক্ষে। তুমি যেমনটা বললে যে আজকে যখন শুরু হয় ম্যাচটা, ফার্স্ট সেশনটা কমপ্লিট ডমিনেশন ইংল্যান্ডের তরফ থেকে, এবং যতগুলো টেস্ট ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত এই সিরিজে, এই সেশনটা বেস্ট সেশন। মানে এই আজকের দিনের প্রথম সেশনটা ইংল্যান্ডের কাছে কিন্তু বেস্ট সেশন ছিল। ইন্ডিয়ান ব্যাটারদের অল আউট করে দেয়, এবং তারা যেভাবে ব্যাটিং করছিলেন মনে হচ্ছে যেন একদম মানে ক্লাব স্তরে নামিয়ে এসেছিল ইন্ডিয়ান বোলারদের। কোনো অফিস গেম হচ্ছে, মানে যা ইচ্ছে তাই শট খেলছেন। মানে একটা সময় তাদের স্কোর 12 ওভার 5 বলে 92 রান। মানে T20 ম্যাচ চলছে না, কি চলছে বোঝা খুব মুশকিল ছিল। এবং যে ভঙ্গিমায় বেন ডাকেট খেলছিলেন, যে ভঙ্গিমায় শটগুলো মারছিলেন, তাতে একদম মানে প্রহসন চলছিল যেন। এবং তারপর হঠাৎ করে মানে কোথায় যেন ঘুরে গেল। মানে সেকেন্ড সেশনে আমরা দেখলাম যে 6টা উইকেটের পতন ইংল্যান্ডের। এটাই হচ্ছে জীবন। মানে কখনো খারাপ থাকবে, কখনো সেটাকে ভালো করতে হবে। ইন্ডিয়ান বোলাররা প্রথম সেশনে যে শিক্ষাটা পেয়েছে, সেখান থেকে কিন্তু তারা শিখেছে। শেখার পর তারা দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছে সেকেন্ড সেশনে, এবং শুধু তারা প্রত্যাবর্তন করেনি, ভারতকেও প্রত্যাবর্তন করিয়েছে। এবং তুমি যেমনটা বললে, স্কোর লাইন 247-এ ইংল্যান্ডের টোটাল, মানে ফার্স্ট ইনিংসের টোটাল 247, খুব বেশি লিড নিতে পারেনি। এবং এই মুহূর্তে ভারতের ব্যাটিং চলছে, 30-এর উপর রান করে ফেলেছে ভারতীয় দল। তাই এটা বলা যায় যে লিডটা ছিল সেটা কিন্তু পেরিয়ে গিয়েছে ইন্ডিয়ান টিম। তাই একদম রোমাঞ্চকর অবস্থায়, রোমহর্ষক সিচুয়েশনে এই টেস্ট ম্যাচে, শেষ টেস্ট ম্যাচ ভারতকে জিততেই হবে যদি সিরিজ লেভেল করতে হয়। কোন দিকে যায় বলা খুব মুশকিল। ওই যে আবারও বলবো যে 15টা সেশন এই টেস্ট ম্যাচে হয়। জানি না এই টেস্ট ম্যাচে 15টা সেশন হবে কিনা, কারণ তার আগেই হয়তো এই টেস্ট ম্যাচ শেষ হয়ে যেতে পারে। তবে যতগুলি সেশন হবে, সবকটা সেশন কিন্তু ইম্পর্টেন্ট, এবং ইংল্যান্ডও যেমন লড়াই করছে, পাল্টা লড়াই কিন্তু এবার দিচ্ছে ইন্ডিয়া। একদমই তাই। এবং আমরা দেখলাম আজকে একদম শুরুর দিকে 27 মিনিটেই কিন্তু ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল, এবং যাকে নিয়ে কথা হচ্ছিল করুণ নায়ার, তিনি এতদিন ধরে রান পাচ্ছে না, এবং তার ব্যাট থেকে এবার অর্ধশতরান এলো। 57-তে সম্ভবত তিনি শেষ করেছেন আজকের প্রথম ইনিংসের যে রান বলছে তার। এবং তুমি যেমনটা বলছিলে যে ম্যাচ কোথাও গিয়ে ঘুরে গিয়েছে, তোমার কি মনে হয় কোন জায়গা থেকে এই ম্যাচ টার্ন হলো? দেখো, একদম দ্বিতীয় সেশন, মানে সেকেন্ড সেশনটা যদি দেখো, সেখান থেকে কিন্তু ম্যাচটা টার্ন হয়েছে। তুমি করুণ নায়ারের কথা বললে, করুণ নায়ারের মানে এই সিরিজের প্রথম অর্ধশতরান, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্ধশতরান। আমি খালি এই কথাই বলবো যে যদি টেলেন্ডার ব্যাটাররা একটু কন্ট্রিবিউট করতেন, 15 রান 20 রান এরকম একটা কন্ট্রিবিউট করতেন, তাহলে হয়তো রান সংখ্যাটা আরেকটু বাড়তো, এবং অবশ্যই এই যে লিডটাও হয়তো নিতে পারতো না, বা এটার ব্যবধান হয়তো আরও কম হতো, যদিও 23 রান এমন কিছু বড় লিড নয়। তবে ওটাই বলার যে ম্যাচটা ঘুরলো ঠিক এই আজকের দিনের সেকেন্ড সেশনে, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা এবং একই সঙ্গে মোহাম্মদ সিরাজ, আমি জানি না মোহাম্মদ সিরাজকে নিয়ে কোনো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা আসে না কেন, কারণ এই মোহাম্মদ সিরাজ এই টেস্ট ম্যাচে
প্রায় 150-এর মানে ওপর ওভার করেছেন, তা সত্ত্বেও কিন্তু টায়ার্ডলেসলি বোলিং করছেন এবং ক্রমাগত ইংল্যান্ড ব্যাটারদের কিন্তু নাজেহাল করে দিচ্ছেন। আজকে তার ফিগারটা যদি আমি বলি, বোলিং ফিগার 16 ওভার 2 বল 1টি মেডেন, 86 রান 4টি উইকেট, অনবদ্য বোলিং এবং যেভাবে ইনসুইঙ্গার দিচ্ছিলেন, যেভাবে ইনসুইঙ্গার দিয়ে এলবিডব্লিউতে আউট করলেন ইংল্যান্ড ব্যাটারদের, ওখানেই কিন্তু ম্যাচটা ঘুরে গিয়েছে এবং এই মুহূর্তে ইভেনলি পয়েজড। একদমই তাই, এবং মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার রীতিমতো আগুনে বোলিং দেখা গেল আজকে। আলোচনায় ফিরবো, এই নিয়ে তো আলোচনা করব, তবে কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আসবো আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে জয়জ্যোতি, একটা বিষয় তুমি বলছিলে যে এই গোটা সিরিজটায় কোথাও গিয়েও ভারতীয় দল বারবার পিছিয়ে গিয়েও ফিরে এসেছে, প্রমাণ করেছে নিজেদের। ওভালেও যেন সেই একই ছবি কোথাও গিয়ে উঠে আসছে। মোহাম্মদ সিরাজের কথা হচ্ছিল এবং প্রসিদ্ধ কৃষ্ণার কথা হচ্ছিল, তারা উভয় 4টি করে উইকেট নিয়েছে দুজনেই। তাদের পারফরমেন্স নিয়ে কি বলবে? দেখো, প্রসিদ্ধ কৃষ্ণা নিয়ে আসবো আজকে। প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখে, প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং দেখে আজকে সেই পুরনো দিনের সেই রবার্ট ব্রুসের গল্পের কথা মনে পড়ছিল, যখন তিনি কেভে একটি মাকড়সাকে দেখে অনুপ্রাণিত হচ্ছিলেন, যে বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু তিনি চেষ্টাটা চালিয়ে গিয়েছেন, অবশেষে সাফল্য এসছে এবং তারপর তিনি যুদ্ধ জয় করেছেন রবার্ট ব্রুস। তবে এই প্রসিদ্ধ কৃষ্ণা ইংল্যান্ডের মাটিতে নিজের মানে পরিচিতি বা অস্তিত্বের জয়গান গাইলেন আজকে, যেভাবে তিনি বোলিং করলেন এবং যেভাবে 4টি উইকেট নিলেন। এবং শুধু 4টি উইকেট নিলেন তাই নয়, তাকে আজকে অনেক পরিণত মনে হলো। যে সময় জো রুট ব্যাটিং করছিলেন, ক্রমাগত স্লেজিং করে গিয়েছেন এবং ইংল্যান্ড ব্যাটারদের এইভাবেই জবাব দিতে হয়, যেভাবে আজকে প্রসিদ্ধ কৃষ্ণা বোলিং করছিলেন এবং কনসেন্ট্রেশনে বিঘ্ন ঘটাচ্ছিলেন বারবার জো রুটকে, কারণ তিনি জানতেন খুব ভালো মতন যদি জো রুট সেট হয়ে যান তাহলে ভারতের থেকে কিন্তু ম্যাচ চলে যাবে। তাই মানে মনস্তাত্ত্বিক লড়াই এবং একই সঙ্গে সবুজ গালিচায় যে লড়াই, দুটি লড়াইতেই একদম সগৌরবে উন্নীত আজকে এই সবুজ গালিচার রবার্ট ব্রুস যেন প্রসিদ্ধ কৃষ্ণা। একদমই, এবং প্রসিদ্ধ কৃষ্ণার কথা যখন হচ্ছে এবং আজকের যে ওভালে সেই মাঠে আমরা বিভিন্ন দৃশ্য উঠে এসেছে। একদিকে বেন ডাকেটের সঙ্গে আকাশদ্বীপের কিছু মুহূর্ত এবং জো রুটের কথা বলছিল এবং তার সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা, এই মুহূর্ত উঠে এসেছে। একটা বিষয়, বেন ডাকেটের সঙ্গে আকাশদ্বীপের যে ছবি আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে, যে ছবি আসছে যেখানে বেন ডাকেটের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আকাশদ্বীপ, এবং কোথাও গিয়ে এটা কি বিদ্রুপ এবং এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কি বলবে জয়জ্যোতি? দেখো, বেন ডাকেট মানে যেভাবে আজকে মারছিলেন আকাশদ্বীপকে, মানে একেবারে ক্লুলেস মনে হচ্ছিল এক্ষেত্রে আকাশদ্বীপকে, যেভাবে তিনি স্ম্যাশ করছিলেন মাঠের চারধারে এবং এত ভালো ছন্দে ব্যাটিং করছিলেন। 38 বলে 43 রান বেন ডাকেট তিনি সেই সময় ছিলেন। এবং আমি একটু আগেই মানে শোয়ের প্রথমেই বললাম যে স্কোর ছিল একটা সময় 12 ওভার 5 বল 92 রান, মানে একদম অফিস গেমে পরিণত করেছে, মনেই হচ্ছিল না একটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ চলছে ওভালে। সেখান থেকে তিনি মানে এই বেন ডাকেট উত্ত্যক্ত করেন আকাশদ্বীপকে। তিনি বলেন যে তুমি এখানে আমাকে আউট করতে পারবে না, এবং তারপর আকাশদ্বীপ কিন্তু তেতে যান এবং বারবার তাকে ফক্স করার চেষ্টা করেন এবং অবশেষে এই আকাশদ্বীপই আউট করেন বেন ডাকেটকে। কোথাও গিয়ে 1996 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বেঙ্গালুরুতে, যেখানে ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয় এবং যেখানে আমির সোহেল উত্ত্যক্ত করে এবং ভেঙ্কটেশ প্রসাদ তার অফ স্টেম্পটা ছিটকে দেয়, যার পর কমেন্ট্রি বক্স থেকে ইমরান খানকে বলতে শোনা যায় সুইসাইডাল। কোথাও যেন আজকের এই ওভাল 2025-এর ওভাল 1996-এর বেঙ্গালুরুর সেই রাতটাকে নিয়ে এসছে এখানে। তাই এটাই বলবো যে যখন খেলছিলে ভালো তখন খেলতে থাকো না, বারবার তো উত্ত্যক্ত করার প্রয়োজন নেই। বেকার ওই উত্ত্যক্তটা বেন ডাকেট করেছেন এবং এক্ষেত্রে আখেরে কিন্তু লাভ হলো ভারতে। এবং এই যে উইকেটের পতনটা হলো, বেন ডাকেট আউট হলেন, এখানেই কিন্তু মানে অন্যতম টার্নিং পয়েন্ট। তারপরে জ্যাক রালু একটা র্যাশ শট খেলে আউট হয়ে গেলেন, এরপর একের পর এক উইকেট পতন। মোহাম্মদ সিরাজ দুর্ধর্ষ বোলিং করে গিয়েছেন। আমি একটু আগেই বললাম যে এই টেস্ট সিরিজে 150-এর ওভার করেছেন, কিন্তু তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু কথা হয় না এবং কথা হতে তিনি দেন না, এটা সব থেকে বড় কথা। এবং কেএল রাহুলের কথা বলবো, আজকে এই সিনিয়র ক্রিকেটার বারবার কমিউনিকেট করে গিয়েছেন বোলারদের সঙ্গে, অপূর্ব ডিসপ্লে এক্ষেত্রে বলতেই হবে ভারতীয় ক্রিকেটারদের দ্বারা। একদম, এবং তুমি যেটা বললে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, আমরা শুরু থেকে দেখলাম যে জশপ্রীত বুমরাকে খেলানো হবে না শুধুমাত্র এই কারণেই। সেক্ষেত্রে তোমার কি মনে হয়, ওভাল অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ছিল, এই টেস্টটা ভারতের জন্য জেতাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল, সেক্ষেত্রে অন্তত ড্রেসিং রুমে তো রাখাই যেতে পারতো জশপ্রীত বুমরাকে, তাহলে তো টিম ইন্ডিয়ার কাছে একটা বাড়তি অক্সিজেন জোগাতো।
খুব ভালো প্রশ্ন। এবং জসপ্রীত বুমরার এটা মানে এই ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে একদম শোরগোল পড়ে গিয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে, যেটা বলা হচ্ছে যে কোনো ক্রিকেটার পিক অ্যান্ড চুজ করতে পারে না তিনি কোন টেস্ট ম্যাচ খেলবেন, এবং 3টে টেস্ট ম্যাচ মানে 3টে টেস্ট ম্যাচই তাকে খেলতে হবে, তার বেশি তিনি খেলতে পারবেন না। রবিচন্দ্রন অশ্বিনের কিন্তু স্টেটমেন্ট অলরেডি এসছে যে এরকম মানে এই টিম ম্যানেজমেন্টের বদলে যদি আগের টিম ম্যানেজমেন্ট থাকতো তাহলে অবশ্যই জসপ্রীত বুমরাকে খেলাতো, তার যদি ইচ্ছে নাও থাকতো তাহলেও তাকে খেলাতো, কারণ পরিস্থিতি ডিমান্ড করছে। এবং যা বিসিসিআই সূত্রে খবর যে এরপর যখন সিরিজের জন্য দল নির্বাচন হবে, যদি জসপ্রীত বুমরা সব টেস্ট ম্যাচ খেলতে না পারেন তাহলে হয়তো তাকে নাও নেওয়া হতে পারে, এত বড় খবর কিন্তু উঠে আসছে। একদমই জয়জ্যোতি, অবশ্যই আমরা পরবর্তী আপডেটের দিকে নজর থাকবে আমাদের। তবে সময় হয়ে গিয়েছে এখন আরো একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ক্রিকেট নিয়ে তো আমরা আলোচনা করছি, আর অবশ্যই আজকের যে বিশেষ দিনটা, আর যে বিশেষ দিনটার জন্য আমি আর জয়জ্যোতি দুজনেই লাল হলুদে আছি, আপনারা শুরু থেকেই দেখতে পাচ্ছেন। অবশ্যই বাঙালি জীবনের অঙ্গ ইস্টবেঙ্গল। 1920 সাল থেকে পথ চলা শুরু হয়েছে ইস্টবেঙ্গলের, 106তম প্রতিষ্ঠা দিবস আজ রয়েছে। জয়জ্যোতি, আমি তোমার কাছে আসবো। আজকে ইস্টবেঙ্গল দিবস, নানান গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। কি জানতে পারছো আজকের মুহূর্তগুলো? দেখো, আজকে এখানে মানে আমাদের যে প্রতিনিধি ছিলেন, মানে এই যে প্রতিষ্ঠা দিবসের জমকালো অনুষ্ঠান, অনেক স্মৃতি রোমন্থন, 75-এ 5 গোলের নায়কদের এক মঞ্চে দেখা এবং একই সঙ্গে সিরিজের আসা ভারত গৌরব সম্মানে সম্মানিত হওয়া, তিনি একদম চাক্ষুষ করেছেন স্বপন পাল আমাদের প্রতিনিধি। তার থেকেই জেনে নেব। স্বপনদা রয়েছে? স্বপনদা শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি স্বপন পালের সঙ্গে, তিনি আজকে ছিলেন। এবং এই যে কভারেজ ইস্টবেঙ্গলের আজকের এই বিশেষ দিনের 1 আগস্ট, স্বপনদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্বপনদা, আজকের এই সন্ধ্যা, ইস্টবেঙ্গলের এই সন্ধ্যা এবং লাল হলুদময়, তুমি কিভাবে ব্যাখ্যা করবে? যেহেতু আমরা দুদিন আগে দেখেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবস 29শে জুলাই, তার একদিনের মধ্যে আজকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশেই, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আজকে কিন্তু ইস্টবেঙ্গল দিবসে 106তম ইস্টবেঙ্গল একটা প্রাণবন্ত মঞ্চ, যাকে বলা যদি বলা একটা কোলাজ কেরম কোলাজ, একটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, একটা যুবভারতী, একটা কল্যাণী স্টেডিয়ামের কোলাজ যখন তুলে ধরা হচ্ছে যে দুদিন আগে ডার্বি, যে কলকাতা লিগের ডার্বি জয়, এই যে এর বিভিন্ন মুহূর্তের যে ডার্বি জয়গুলো, বিভিন্ন মুহূর্তে ইস্টবেঙ্গলের ইতিহাস সৃষ্টি যেগুলো তুলে ধরা হচ্ছে, তখন একটা কয়েক হাজার সমর্থক এবং প্রাক্তন ফুটবলারদের সামনে একটা সময় একটা আবেগ ফুটে উঠেছে। সব থেকে বড় ব্যাপার আসছে 106তম ইস্টবেঙ্গল দিবসে আজ ভারত গৌরবে সম্মানিত কাকে করলেন, যে অলিম্পিকে ভারতের দুবার ব্রোঞ্জ জয়ী গোলরক্ষক পিয়ার সিজেসকে, তিনি তাকে সম্বর্ধনা কে দিলেন? তার 2জন গোলরক্ষককে। এশিয়ান অলস্টারের ভারতীয় দলে ছিলেন, এশিয়ান অলস্টারে ছিলেন যে অতনু ভট্টাচার্য এবং ভাস্কর গাঙ্গুলি 1982 এশিয়ান গেমসের অধিনায়ক, তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী এবং আমাদের ফিরহাদ হাকিম মেয়র। সুতরাং এই একটা মঞ্চ, সবচেয়ে বড় মঞ্চ। দেখো, এইগুলো অনুষ্ঠানগুলো না শুরু মানে করার জন্য করে না, এইগুলো অনুষ্ঠানটা করাটা হচ্ছে আবেগটা তৈরি করা, তাদের দায়িত্ববান করা, যে ক্লাবের প্রতি এগুলোর জন্যই করা। দেখো, আজকে 1975-এর 5 গোল আইএফএ শিল্ডে 5 গোলের 50 বছর, সেই 50 বছরের যে পূর্তি, এটা কিন্তু এমনি করা হয়নি। এই যে বর্তমান এবং অতীতকে একটা মিলনস্থল বলা যায়, যে একই জায়গায় যে তারা এসছে, সেই 75-এর যে জয়, 5 গোলের জয়, শ্যামতাপা, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, তরুণ বসু, রঞ্জিত মুখার্জি, 5 দিকপাল ফুটবলারকে এক মঞ্চে দাঁড়ান, তাদের সম্বর্ধনা করা, তাদের টক শো, তারা কিভাবে জিতেছে একটা আক্ষেপ কিন্তু মনে, তারা যখন বলছিল সত্যি সত্যি মনে হচ্ছে এই এক্ষুনি তারা 5 গোল জিতে উঠেছে, তাদের সেই মানে সেই আবেগ, সেই তখনকার সময় হয়তো মিডিয়া তো ছিল না, তারা এটাও কিন্তু প্রকাশ করলো যে শ্যামতাপা যে গোলটা করেছেন, সেই গোলটা যদি আজকে হতো তাহলে হয়তো আজকে পেলে বা মারাদোনা যে গোল নিয়ে আমরা বলি, সেই গোলগুলো কিন্তু তাদের রেকর্ড আছে, কিন্তু সেই 5 গোল জয়ের রেকর্ড নেই, সেটা কিন্তু তাদের আজকে মুখে ফুটে উঠেছে। তারা সেই দিনকে খেলেছিল, তারা সেই দিনে জিতে তারা রাস্তা হেঁটে হেঁটে গিয়েছিল, তাদের সেই সময় মুহূর্তগুলো উঠে উঠেছে, এইগুলো বলা। এবং সবচেয়ে বড় মঞ্চ হচ্ছে যে সংবর্ধনা, যখন আছে সঞ্জয় সেন, উনি কিন্তু ওনার আজকে মানে ভিতরের যন্ত্রণা, উনি বড় ক্লাব খেলতে পারেন, উনি সারা বছর ইস্টার্ন দলে খেলেছেন,
উনি ইস্টবেঙ্গলে খেলতে পারেন, ইস্টবেঙ্গল ওনার কাছে আবেগ, মোহনবাগানের কাছে আবেগ, বড় ক্লাবে না খেলার আবেগ। তা বলেছেন উনি না খেলে, উনি যদি কখনো দায়িত্ব পান কোচের, সুদে আসলে পুষি দেবেন। তার মানে ওনার বড় ক্লাবের জন্য খেলার যে না খেলার যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কিন্তু উনি কোচিং এর মাধ্যমে পুষিয়ে দিচ্ছেন। এবং দেখো জীবন কীর্তি, অনেক অনেক ধন্যবাদ স্বপনদা। দুর্দান্ত একটা সন্ধ্যা আজকে ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য। সঞ্জয় সেনের বক্তব্যটা সাংঘাতিক, মানে গুরুত্বপূর্ণ। যদি কখনো সুযোগ পান তাহলে সুদে আসলে মিটিয়ে দেবেন। একসময় সঞ্জয় সেনের তত্ত্বাবধানে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। দেখা যাক ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও এরকম কোনো দিন আসে কিনা। তবে এই মুহূর্তে আমরা যার কথা শুনবো, তিনি ভারত গৌরব সম্মানে সম্মানিত হয়েছেন আজকে এই বিখ্যাত মঞ্চে। তিনি হচ্ছেন ভারতের হকি লেজেন্ড PR শ্রীজেশ। কি বললেন তিনি কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যকে শোনাবো। Good evening everyone. Fantastic, great evening. Okay. It's a fantastic moment for me because I'm from a different family, coming to a different family, because from hockey to receiving an award from a historical football club is a fantastic moment, and I'm really excited to see this crowd, how they celebrated the 106th year anniversary day, and how they felicitated the old players also. So it's a fantastic moment for me as a player. You know, we have had players from Kerala coming here and playing. You come from Kerala. We have had Xavier Wyers, we have had Satyan, and of course I am Vijay. So do you know any one of them personally? Definitely, Vijay is like a role model for everyone. I'm a 90s kid, so definitely I grew up seeing him play for Indian team and definitely in Calcutta. And I heard all the stories about how these people left their government job and joined here to play football. And when it comes to Calcutta and Kerala, the common factor is like football, because people, the both chase supports and football. So I think it's a fantastic moment for both the states. সময় একদমই শেষ আমাদের জয়জ্যোতি। তবে একেবারে ছোট করে জানতে চাইবো, সেক্ষেত্রে খালিদ জামিল ভারতীয় ফুটবলের জাতীয় ফুটবলের কোচ, মানালো মার্কোজের পর তোমার কি মনে হয় কোথাও গিয়ে ভারতীয় ফুটবলে অন্ধকার কেটে আলো আসবে? দেখো, এটা হওয়ারই ছিল। এর আগে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। বলে রাখি, স্টিফেন কনস্ট্যান্টাইনও কিন্তু ভারতীয় কোচ হওয়ার দৌড়ে ছিলেন। তবে সব কিছুকে নস্যাৎ করে খালিদ জামিলকে করা হয়েছে এবং একটা দশকের পর ভারতীয় কোচ, মানে কোনো এক ভারতীয় দলের কোচ হচ্ছে। দেখা যাক কি হয়। একটা সময় আইজলকে চ্যাম্পিয়ন করেছে এবং সেই সময় লেস্টার সিটির সঙ্গে তুলনা করা হয় আইজলের চ্যাম্পিয়ন হওয়াটা এই আই লিগে, মানে লেস্টার সিটির প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের সঙ্গে। তাই আশা করব অবশ্যই ভারতীয় দল অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর হবে। একদমই। স্টেডিয়াম বুলেটিন আজকে এখানেই শেষ করব। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমায়। আর প্রত্যেক দিন রাত 11টায় দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভির পর্দায়।